নাও হোয়াট শুড বি দি ল্যাবরেটরি ইনভেস্টিগেশনস। প্রথমে একটা লাগবে যে ইউরিন অ্যানালাইসিস করতে, ইউরিনটা রুটিন অ্যান্ড মাইক্রোস্কোপিক টেস্ট অ্যান্ড কালচার করতে দেবা, ঠিক আছে। আরেকটা জিনিস থাকবে তোমার ইউরিনের একটা নর্মাল ফ্লো থাকে, বাট ইন কেস অফ প্রোস্টেটিক এনলার্জমেন্ট দ্যাট নর্মাল ফ্লো ইজ রিডিউসড, ঠিক আছে। তাহলে ইউরিন ফ্লোমেট্রি বলে একটা টেস্ট আছে, সেটা তুমি করবে, যে নর্মালি যে ইউরিনের ফ্লো থাকবে তুমি দেখবা সেই ফ্লোটা কমে গিয়েছে, রিডিউস হয়েছে। আর কি পাবা তুমি, যেহেতু একটা অবস্ট্রাকটিভ ফিচার থাকতে পারে, সেক্ষেত্রে কোনো কিডনিকে কোনো হাম্পার করেছে কিনা সেই জন্য তুমি কিডনি ফাংশন টেস্ট অবশ্যই করবা, দ্যাট ইজ হোয়েদার দি ক্রিয়েটিনিন ইজ নর্মাল অর নট। কারণ ক্রিয়েটিনিনটা ইন্ডিকেশন দেয় যে কিডনির এক্সক্রিয়েটরি ফাংশনটা ঠিক আছে কিনা। তাহলে কিডনি কি এক্সক্রিয়েট করে, ইউরিন এক্সক্রিয়েট করে, তা সেখানে কোনো হাম্পার আছে করে ফেলেছে কিনা ব্যাকফ্লো দিয়ে হাইড্রোরেটার হাইড্রোনেফ্রোসিস হয়ে, সেটা তুমি দেখবে। তাহলে আরেকটা জিনিস তোমাকে দেখতে হবে যে এরপরে আসতে হবে, ইউ শুড হ্যাভ টু পারফর্ম অ্যান আল্ট্রাসোনোগ্রাফি অফ দি কেওবি রিজন উইথ পোস্ট ভয়েডাল রেসিডুয়াল ইউরিন। এই তুমি যখন অ্যাডভাইস করবে, অ্যাডভাইসে লিখে দেবে যে আল্ট্রাসোনোগ্রাফি অফ দি কেওবি রিজন উইথ পোস্ট ভয়েডাল রেসিডুয়াল ইউরিন। কারণ আমরা জানি প্রোস্টেট এনলার্জমেন্ট হলে অবভিয়াসলি দেয়ার শুড বি রেসিডুয়াল ইউরিন। তো আমরা এক্ষেত্রে কি করি, প্রথমে সনোলজিস্ট কি করবে, উইথ ফুল ব্লাডার আল্ট্রাসোনোগ্রাফি করবে। ফুল ব্লাডার আল্ট্রাসোনোগ্রাফি করার পরে সনোলজিস্ট উইল আস্ক ইউ টু ভয়েড দি ইউরিন, দেয়ার আফটার হি উইল এগেন পারফর্ম দি সোনোগ্রাফি অ্যান্ড দেন তখন তো ব্লাডার এমটি থাকার কথা, বাট ইন কেস অফ প্রোস্টেট এনলার্জমেন্ট অবভিয়াসলি দেয়ার শুড রিমেইন রেসিডুয়াল ইউরিন। তো সেই রেসিডুয়াল ইউরিনের ভলিউম কতটুকু আছে এইটা দেখে আমরা একটা ইন্ডিকেশন খুঁজি যে ইয়েস, যে এত বেশি ইউরিন থাকছে, সো দ্যাট ইট ইজ নেভার পসিবল টু ট্রিট হিম বাই মেডিকেল মিনস, সো হি শুড বি অ্যাডভাইসড ফর সার্জিক্যাল ট্রিটমেন্ট, ঠিক আছে। তাহলে আমরা রেসিডুয়াল ইউরিনটা দেখব, ইউরিনের ভিতরে রুটিন মাইক্রোস্কোপিক অ্যান্ড ব্যাকটেরিওলজিক্যাল টেস্ট করব, ফ্লোমেট্রি করব। সাথে তুমি একটা কেওবির এক্সরেও করতে পারো, যেখানে কোনো ক্যালসিফিকেশানের কোনো স্পট আছে কিনা সেটা দেখার জন্য। তাহলে এইগুলোই গেল সংক্ষেপে তোমার ইনভেস্টিগেশন ফ্যাসিলিটি, ঠিক আছে। তাহলে পার অ্যাবডোমেন এক্সামিন করবা, পার রেক্টাল এক্সামিন করবা, রুটিন ইউরিন মাইক্রোস্কোপিক ইউরিন এক্সামিনেশন করবা, কিডনি ফাংশন টেস্ট করবা, তারপরে তার আল্ট্রাসোনোগ্রাফি করবা, কেওবি এক্সরে করবা, ঠিক আছে। আল্ট্রাসোনোগ্রাফি টু সি দি রেসিডুয়াল পোস্ট ভয়েডাল রেসিডুয়াল ইউরিন। যদি রেসিডুয়াল ভলিউমটা মোর দ্যান 150 ml হয় আর কনসিডার্ড সিগনিফিক্যান্ট সিন্স দে কনস্টিটিউট অ্যাপ্রক্সিমেট 1/3 অফ দ্য নর্মাল ব্লাডার ভলিউম। নর্মাল ব্লাডার ভলিউমটা কত, 450 ml। তো এই 450 ml এর 1/3 যদি রেসিডুয়াল ইউরিন হয়ে থাকে, তাহলে আমরা ধরে নেব যে হ্যাঁ, প্রোস্টেটটা মডারেটলি এনলার্জ হয়েছে অ্যান্ড হি শুড টেক সার্জিক্যাল মেজার্স, ঠিক আছে। রেসিডুয়াল ইউরিনটা তোমাকে 1/3 এর বেশি যদি হয়ে থাকে, তাহলে ধরে নিতে হবে এটা মোস্টলি সিগনিফিক্যান্ট, যে এটাকে তখন সার্জিক্যালি রিমুভ করতে হবে। নাও ট্রিটমেন্ট, হোয়াট শুড বি দি ট্রিটমেন্ট অফ বিনাইন এনলার্জমেন্ট অফ দি প্রোস্টেট? Because benign prostatic hyperplasia is not invariably progressive, the timing of intervention for each patient is variable. এই কথাটা মনে রাখতে হবে যে এই ডিজিজটা ধরো 5টা পেশেন্ট তোমার হাতে আছে, সবারই বিনাইন এনলার্জমেন্ট হয়েছে, বাট মানে ফার্দার প্রোগ্রেসটা কত দ্রুত হবে এটা ম্যান টু ম্যান ভ্যারি করে, সিচুয়েশন টু সিচুয়েশন ভ্যারি করে। যে না, একটা পেশেন্ট পেয়েছো তুমি প্রোস্টেট এনলার্জমেন্ট হয়েছে, রেসিডুয়াল ইউরিন ভলিউমটা তুমি 50 ml পেয়েছো কি 75 ml পেয়েছো, এটা সিগনিফিক্যান্ট যে হ্যাঁ তার প্রোস্টেট এনলার্জমেন্ট হয়েছে, কিন্তু এত সিগনিফিক্যান্ট না যে ইমিডিয়েটলি তোমাকে সার্জিক্যাল ম্যানোভারে যেতে হবে। এবং এইটা সার্জিক্যাল ম্যানোভারে পৌঁছানো পর্যন্ত, দ্যাট ইজ মোর দ্যান 150 ml রেসিডুয়াল ইউরিন হওয়া পর্যন্ত কতদিনে পৌঁছাবে এর কোনো ডেফিনিটিভ কোনো সময় বাধা নেই। ম্যান টু ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল এটা ভ্যারি করবে, সো দ্যাট এই টাইমটাই আমাদের কিছু মেডিকেল ম্যানেজমেন্টের সুযোগ আছে, ঠিক আছে। তো অ্যাবসোলিউট ইন্ডিকেশনস ফর ট্রিটমেন্ট ইনক্লুডস সিভিয়ার অবস্ট্রাকটিভ সিমটমস অ্যান্ড রিনাল ইনসাফিসিয়েন্সি। তো যদি সিভিয়ারলি মানে দ্যাট ইজ মোর দ্যান 150 ml ইউরিন যদি রেসিডুয়াল হয়ে থেকে থাকে, অথবা যদি কোনো রিনাল ইনসাফিসিয়েন্সি সিমটম এসে থাকে, তাহলে আমাদেরকে দ্রুত সেই রিলিভ করার পথে যেতে হবে। অ্যান্ড রিলেটিভ ইন্ডিকেশনস
include moderate symptoms of prostatism, recurrent UTI and hematuria. যদি কোনো পেশেন্টের প্রস্টেটিজম হয়ে থাকে, রিকারেন্ট ইউটিআই হতে থেকে থাকে অথবা হেমাচুরিয়া হয়ে থাকে, তাহলে আমাদের এটা বলবো যে একটা অ্যাবসোলুট ইন্ডিকেশান, রিলেটিভ ইন্ডিকেশান ফর prostate operation. আর until recently, surgery was the mainstay of therapy for benign prostatic hyperplasia. In the last decade or so, there has been a tremendous resurgence of interest in non-surgical therapies. এই একটা কথা মনে রাখো, আমরা কিন্তু ডাক্তার হচ্ছি, সৃষ্টিকর্তা আমাদেরকে এই প্রফেশনে নিয়ে এসেছেন এবং সবসময় মনে রাখবা without the blessing of the God or without the blessing of the creature, you and me never be a physician, could not be possible to be a physician. কারণ তার সৃষ্টিকে আমরা টিকায় রাখার জন্য, যিনি সৃষ্টি করেছেন মানুষ জাতিকে, সে তার জিনিস মানে সৃষ্টিকে টিকায় রাখার জন্য কিছু কিছু জিনিস তৈরি করেছেন। তিনি খাদ্যের ব্যবস্থা করেছেন, বস্ত্রের ব্যবস্থা করেছেন, বাসস্থানের ব্যবস্থা করছেন, তেমনি চিকিৎসার ব্যবস্থাও তিনি করেছেন, সেটা বাই মিনস অফ আস। তাহলে উই আর দি ব্লেসিং পারসনস। বাট আমরা কিন্তু এই ব্লেসিংটা ভুলে যাই, আমরা অ্যাট টাইমস আমরা কিছু কমার্শিয়াল হয়ে পড়ি। রুগী এসেছে, প্রোস্টেট এনলার্জমেন্ট হয়েছে, কিছু রেসিডুয়াল ভলিউম আছে, এই বাবা তোমার এটা অপারেশন করে নাও, ব্যাস সেও রাজি হয়ে গেল, আমি অপারেশন করে 50,000 টাকা পকেটে পড়লাম। এই যে আইডিয়াটা আমাদের ভেতরে কিন্তু খুব ইদানিং হচ্ছে, বিকজ অপারেশন ফ্যাসিলিটিটা অ্যাভেলেবেল হয়েছে, এক্সপার্টিসও হচ্ছে, সো এই ধরনের ম্যালপ্র্যাকটিসও হচ্ছে। বাট এটা হলো একটা জেনে রাখার বিষয় যে দেয়ার ইজ এভরি পসিবিলিটি টু হ্যাভ এ ম্যালপ্র্যাকটিস। নাও আমাদের বলেছি যে মেডিকেল ট্রিটমেন্টের ফ্যাসিলিটি আছে, সেটা কি? অবস্ট্রাকশন সেকেন্ডারি টু বিপিএইচ অকার্স বিকজ অফ 2 factors. এই যে আমরা মানে প্রোস্টেট হাইপারপ্লাসিয়ার জন্য যে অবস্ট্রাকটিভ সিমটমটা পড়েছি, এটা ঘটে সাধারণত 2টা কারণে। একটা হলো কি ডাইনামিক কম্পোনেন্টস অ্যান্ড মেকানিক্যাল কম্পোনেন্টস। ডাইনামিক কম্পোনেন্টস কি বলছে? এ রেজাল্ট অফ কন্ট্রাকশন অফ স্মুথ মাসেলস অফ দি প্রোস্টেট and prostatic urethra medically mostly by adrenergic receptors. তাহলে ওখানে একটা অ্যাড্রিনার্জিক রিসেপ্টর আছে, সেইটার কারণের জন্য তোমার প্রোস্টেটে যে স্মুথ মাসেল আছে অ্যান্ড প্রোস্টেটিক ইউরেথ্রা যেটা আছে, ওখানে একটা কন্ট্রাকশান হয়। তো যখন এটা কন্ট্রাকশান হয়, এমনি তার সাইজে বড় হয়েছে বলে একটা অবস্ট্রাকশান হচ্ছে, যখনই আবার ওটাকে কন্ট্রাকশান হচ্ছে তখন আরও বেশি অবস্ট্রাকশান হচ্ছে। এটা একটা অ্যাড্রিনার্জিক রিসেপ্টর স্টিমুলেশনের জন্য হচ্ছে। তাহলে যদি আমরা এটাকে কাউন্টার করতে পারি, তাহলে এই কন্ট্রাকশানটা রিলিজ হয়ে যাবে এবং তখন ইট ইজ ইজি টু পাস ইউরিন। আরেকটা হচ্ছে কি মেকানিক্যাল কম্পোনেন্ট, সেটা কি রিলেটেড টু দি প্রেজেন্স অফ এ মাস হুইচ কম্প্রেসেস অ্যান্ড ন্যারো দি ইউরেথ্রাল লুমেন। তাহলে এই 2টা কারণের জন্য অবস্ট্রাকটিভ সিমটমটা আসে। তাহলে এই 2টো জায়গাকে আমরা কিভাবে মিনিমাইজ করতে পারি? দেখো, আগে আমরা বলেছিলাম অ্যাড্রিনার্জিক রিসেপ্টরটা স্টিমুলেশন হয়, তো ওর অ্যান্টাগনিস্ট যদি আমরা দিই, তাহলে আলফা 1 অ্যাড্রিনার্জিক অ্যান্টাগনিস্ট যদি আমরা তাকে ইউজ করি, খেতে দেই, ট্যাবলেট ফর্মে পাওয়া যায়, তাহলে কি হতে পারে? ওই রিসেপ্টরের যে স্টিমুলেশন থাকে সেটা রিল্যাক্স হয়ে গেল, ইউরেথ্রাটা একটু ওপেন হলো, পেশেন্ট ফিল সাম কমফোর্ট। এবং সেটাকে কী ধরনের আছে? ট্যামলোসিন আছে, আলফাজোসিন আছে, ডোক্সাজোসিন আছে। এই 3টা ধরনের ড্রাগ অ্যাভেলেবেল আছে মার্কেটে। আমরা অনেক দিন ধরে পেশেন্টকে ইউজ করতে দিতে পারি। তাতে হয় কি অ্যাড্রিনার্জিক রিসেপ্টরের অ্যান্টাগনিস্ট হিসাবে কাজ করে এবং তখন একটা ব্লাডার নেকটা রিল্যাক্সেশন হয়, ইউরিনটা পাস করতে পারে। ঠিক আছে? নাও যখন মেডিকেল ম্যানেজমেন্টটা ফেল করবে, হোয়েন এই মেডিকেল ম্যানেজমেন্টটা ফেল করবে, দেন হোয়াট শুড বি দ্য অপশান? সার্জারি শুড বি দ্য অপশান। সার্জারিটা আর কিছুই না, প্রোস্টেটটাকে আমাদেরকে রিমুভ করতে হবে। তো আমরা আগে কি করতাম? আগে আমরা শান্ত করতাম কি, যে ব্লাডারটাকে ওপেন করতাম, করে ওখান থেকে আমরা প্রোস্টেটটাকে ছিঁড়ে উঠাই নিয়ে আসতাম। ইট ওয়াজ এ রাফ অপারেশন, বাট আগে যখন মডার্ন ফেসিলিটি অ্যাভেলেবেল হয়নি, তখন ইট ওয়াজ দি লাইফ সেভিং মেজার ছিল পেশেন্টের। দিয়ে আমরা ক্যাথেটার ইন্ডোলিং করে রাখতাম, আস্তে আস্তে প্রোস্টেটিক বেডটাকে হিল করলে তখন ইউরিনটা পাস করতো। বাট কোনো পেশেন্টই প্রপারলি ভালো হতো না। কারোর হয়তো ইনকন্টিনেন্স থাকতো,
কারোর হয়তো আর্জ ইনকন্টিনেন্সটা তো কমনলিই থাকতো, কারোর ড্রিবলিং থাকতো, এরকম ধরনের, বাট সামহাউ অবস্ট্রাকটিভ সিমটমটা রিলিফ হতো। বাট নাওয়াডেজ উই ডু নট প্র্যাকটিস দ্যাট থিং, নাও উই প্র্যাকটিস দি TURP, TURP. Principles of TURP are to remove the obstructive adenomatous portion of the prostate via the urethra. এটা খেয়াল রাখো, এটাকে কিন্তু টোটাল প্রোস্টেক্টমি আমরা করছি না, উই আর রিমুভিং দি অবস্ট্রাকটিভ অ্যাডেনোমেটাস পোর্শন অফ দি প্রোস্টেট ভায়া ইউরেথ্রা। তাহলে সেখানে আমরা কি করছি, একটা ইউরেথ্রাতে একটা ইনস্ট্রুমেন্ট দিচ্ছি, ওই ইনস্ট্রুমেন্টটা ক্যামেরায় দেখছি যে কোথায় যাচ্ছে, যাওয়ার পরে যখন প্রোস্টেটিক বেডে ওরা পৌঁছালো, দেখছে যে হ্যাঁ প্রোস্টেটটা এনলার্জ আছে, ওই এনলার্জমেন্ট অংশটুকুকেই আমরা স্কুপ করে করে বের করে করে নিয়ে আসছি উইথ কিউরেট। ওটাকে আমরা কিউরেট মানে ওখানে কিউরেট করার ব্যবস্থা আছে, কিউরেট করে কেটে 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 নিয়ে আসছি। কোন লেভেল পর্যন্ত আমরা ওটাকে কিউরেট করব, যে লেভেল পর্যন্ত বোঝা যাবে যে এখন আর অবস্ট্রাকশনটা হবে না, এই পর্যায়ে আমরা এটাকে ছেড়ে দেবো পেশেন্টকে, পেশেন্ট তখন কমফোর্টলি ইউরিনটা পাস করতে থাকবে। বাট প্রস্টেটটা কিন্তু রিজেনারেট করে, সাম 5, 10, 20 ইয়ার্স পরে যে দেখা যাচ্ছে যে আবার প্রস্টেটটা বড় হয়েছে, ইট মে হ্যাপেন। বাট আগেকার যে ক্রুড মেথড ছিল, যেটাকে টোটাল প্রোস্টেটটাকে আমরা ছিঁড়ে নিয়ে আসতাম, ওখানে আর রিকারেন্সের চান্স থাকতো না। কিন্তু এখন এখানে যদিও মডার্ন মেথড, বাট ইট হ্যাভ দি চান্স টু বিকাম রিকারেন্স। তাহলে এখন আমরা বলবো কি টার্প করব আমরা। টার্পের কিছু কমপ্লিকেশান আছে, ইমিডিয়েট কমপ্লিকেশান আছে, ফেলিওর টু ভয়েড, পোস্ট অপারেটিভ হেমোরেজ, ক্লট রিটেনশন অ্যান্ড ইউটিআই থাকে, ঠিক আছে। আর লেট কমপ্লিকেশানের ভিতর কি থাকবে, ইম্পোটেন্সি থাকবে, ইনকন্টিনেন্স থাকবে, ইউরিথাল স্ট্রিকচার অ্যান্ড রেট্রোগ্রেড ইজাকুলেশন থাকতে পারে, ঠিক আছে।